যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পরও গাজার পরবর্তী পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে বলে মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলি তেলহামি বলেন, এই চুক্তি আপাতত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। তার আশঙ্কা, ভবিষ্যতে এমন কিছু ঘটতে পারে যার অজুহাতে গাজায় আবারও আগ্রাসন শুরু করবে ইসরায়েল। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি একটু প্রথমেই জানতে চাই যে যুদ্ধবিরতি হয়েছে, এটিতে যেমন স্বস্তি মিলেছে, তেমনি এই যুদ্ধবিরতির চুক্তিতে কিন্তু হামাস এবং ইসরায়েলকে ছাড়াই ডোনাল্ড ট্রাম্প এবং আরও 3 নেতা চুক্তি সই করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই চুক্তি কতটা শক্তিশালী হলো বা কার্যকর হবে বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে আনুষ্ঠানিক শান্তি চুক্তি হলো, এখানে ইসরায়েল এবং হামাস প্রতিনিধিরা স্বাক্ষর করেন নাই কেন? আসলে এটা না করাটাই খুব স্বাভাবিক, কারণ হামাসকে এখনো ইসরায়েল অথবা তার মিত্র শক্তি পশ্চিমারা স্বীকৃতি দেয়নি একটা রাজনৈতিক সত্তা হিসেবে। তারা মনে করে যে এই সামরিক শক্তি বা এই প্রতিরোধ শক্তি এটা বৈধ নয়। স্বাভাবিকভাবেই এই চুক্তির মধ্যে আড়ালে একটা সমঝোতা সম্ভব, কিন্তু প্রকাশ্যে হয়তো তারা এই জন্য স্বাক্ষর করে নাই। আর হামাস যদি এই চুক্তির ইয়েতে না থাকে, তাহলে স্বাভাবিকভাবে ইসরায়েলও থাকার কথা না। তবে এখানে একটা আশার দিক হচ্ছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্বাক্ষর করলেন, এটা মূলত শুধু যুক্তরাষ্ট্র না, ইসরায়েলের পক্ষ থেকেও। অন্যদিকে অন্য 3 যে আরব রাষ্ট্র, মিশর, কাতার সহ 3টা রাষ্ট্র যে স্বাক্ষর করলো, তারা স্বাক্ষর করেছে আসলে হামাজের প্রতিনিধি হিসেবে। ফলে এই স্বাক্ষরের বিষয়টা কিন্তু চুক্তির অনিশ্চয়তার কোনো কারণ হতে পারে না। এর কারণ হয়তো অন্যদিকেও হতে পারে, সেটা হয়তো পরবর্তী পর্যালোচনায় আসতে পারে। অর্থাৎ আপনি মনে করছেন যে তাদের স্বাক্ষর ছাড়াও এই চুক্তিটা বেশ কার্যকর হবে? হ্যাঁ, স্বাক্ষরটা বড় প্রশ্ন না এটা কার্যকর হওয়ার ক্ষেত্রে। কারণ হামাসকে যেহেতু ইসরায়েল স্বীকৃতি দেয় না, এবং হামাসও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না, স্বাভাবিকভাবে এই অবস্থানের কারণে তাদের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হওয়া হয়তো সম্ভব নয়। তবে অনানুষ্ঠানিক সমঝোতা যেটা হলো মধ্যস্থতাকারীর মাধ্যমে, এটা অত্যন্ত বাস্তবসম্মত। জি এখানে জনাব। খুব বেশি সন্দেহ করার মতো কারণ নেই। আচ্ছা, কিন্তু এরপরে আমরা আমাদের প্রতিবেদনেও দেখালাম যে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মাঝেও এক ধরনের আশঙ্কা রয়েছে যে এই যুদ্ধবিরতিকে আদৌ যুদ্ধবিরতি তো কার্যকর হলো, কিন্তু এই চুক্তিকে আদৌ বাস্তবায়ন হবে কিনা বা অন্য কোনো ভাবে অন্য কোনো ইস্যু নিয়ে গাজায় আবারও আক্রমণ হবে কিনা, এই আশঙ্কা কি এড়িয়ে যাওয়া যায় কিনা? হ্যাঁ, যে আশঙ্কার কথা আপনি এখন বললেন, এই আশঙ্কা একদম সর্বতভাবেই রয়ে গেছে দুটো কারণে। প্রথমত হচ্ছে কি, যে চুক্তিটা শান্তি চুক্তি, এটা কিন্তু পূর্ণাঙ্গ কোনো চুক্তি হিসাবে স্বাক্ষর হয়নি। এখানে প্রথম প্রথম দাবির ব্যাপারে, যেটা আসলে জিম্মিদের মুক্তিদান এবং কাউন্টার ফিলিস্তিনিদের মুক্তিদান এবং যুদ্ধ বন্ধ করা, ইসরায়েলি সেনা প্রত্যাহার কিছুটা পিছনে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে প্রথম ধাপ। এরপর আরো 2 ধাপ আছে। সেই 2 ধাপ যদি স্বাক্ষর হয়, তখন হয়তো এটা পুরোপুরি বলা যাবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, চুক্তিটা যদি একদম পূর্ণাঙ্গভাবে স্বাক্ষর হতো, হামাস এবং ইসরায়েল যদি এতে স্বাক্ষর দিত, এরপরও যে চুক্তি বাস্তবায়ন হতো, যুদ্ধ আবার আসতে পারতো না, এটার কোনো গ্যারান্টি নেই। এখানে মূল জিনিসটা হচ্ছে কি, ইসরায়েলের যে মানচিত্রটা, তাদের যে কৌশলগত দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য সেই রাষ্ট্রটাকে অনেক বেশি বিস্তার করা, যেটাকে এদের প্রতিশ্রুত একটা ল্যান্ড বলা হয়। বৃহত্তর ইসরায়েল হিসেবে এটা আমাদের সামনে অনেক সময় আসে। সেই নীতি যদি তাদের কন্টিনিউ করে, তাহলে যুদ্ধ আসলে এখন কেন, কোনো সময় বন্ধ হবে না। এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় যে দিকটা আছে, সেটা হচ্ছে কি, ইসরায়েল রাষ্ট্রটা শুধুমাত্র ইসরায়েলের নিজস্ব শক্তি বলে শক্তিমান না। ইসরায়েলের যারা মিত্র রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য ইউরোপীয় শক্তি, তারা সর্বতোভাবেই তাদের একটা মিত্র, কৌশলগত মিত্র শক্তি হিসাবে ইসরায়েলকে সামরিক এবং অন্যান্য সব ধরনের সহযোগিতা দেয়। এখন তারা যদি সত্যিকার অর্থে মনে করে যে এখানে ইসরায়েল এবং ফিলিস্তিন দুইটা রাষ্ট্র হবে এবং পাশাপাশি থাকবে, এভাবে আরবে শান্তি ফিরে আসবে, যেটা তারা বিভিন্ন রাষ্ট্রগুলো তাদের আনুষ্ঠানিক বক্তব্যে বলছেন দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান, সেটা যদি তারা প্রকৃত অর্থে বিশ্বাস করে এবং বাস্তবায়ন করে, তাহলে হয়তো এখানে শান্তি আসতে পারে। তবে এখানে অনেক ধরনের সন্দেহ, ঝুঁকি ইত্যাদি রয়ে গেছে। তো খুব সহসায় আশাও করা যাচ্ছে না যে দ্বিরাষ্ট্র আহ, এরই মধ্যে ঘোষণা করা হবে কিনা, সীমানা নির্ধারণ থেকে শুরু করে অনেক জটিলতা তো রয়েছে। হ্যাঁ, অনেক জটিলতা আছে এখানে। দ্বিতীয় আরেকটা যে বিষয়টা, আপনি দ্বিরাষ্ট্রী সমাধানের যে সাবজেক্টটা, এটার আগে কিন্তু গাজা পুনর্গঠনটা কিভাবে হচ্ছে,
অন্তর্বর্তী সময়ে গাজা কারা শাসন করবে? এটা কি যে ধরনের একটা গ্রেট অ্যালায়েন্স বা ইয়ে করা হচ্ছে, তারাই কি ইয়ে করবে, আহ, এখানে গাজা শাসন করবে, নাকি গাজার মানে ফিলিস্তিনিদের এক টেকনোক্রেট গভর্নমেন্টে এটা শাসন করবে এবং তদারকিতে হতে আমেরিকা বা অন্যান্য পশ্চিমা রাষ্ট্র আর আরব রাষ্ট্রগুলো থাকবে? এইভাবে যদি হয় তাহলে একটা রাষ্ট্রসত্তার বিকাশ হওয়া এবং সুসংগঠিত একটা ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার মতো বিষয়টা আসবে। এখানে ট্রাম্পের বক্তব্যে আমরা যেটা শুনি সেটা হচ্ছে কি, এখানে আসলে সামরিক বাহিনী থাকবে না, নিরাপত্তার জন্য একটা পুলিশ বাহিনী অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। হ্যাঁ, এটা ঠিক আছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কিন্তু সামরিক বাহিনী শূন্য রাষ্ট্রটা চিন্তা করা যায় না। কিন্তু এরপরও যদি এটা নিরাপত্তার জন্য প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো, এমনকি পশ্চিমা শক্তি, এমন জাতিসংঘের মালয়েশিয়া এর মাধ্যমেও যদি নিরাপত্তাটা নিশ্চিত করে এখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সত্যিকার অর্থে ফিলিস্তিন রাষ্ট্র, তাহলে এটা হয়তো সম্ভব। এখন এটা আমরা দেখতে পাবো হচ্ছে আগামী, এই যে প্রথম পর্বটা বাস্তবায়নের পরে দ্বিতীয় পর্বটা কিভাবে শুরু হচ্ছে, গাজা কারা শাসন করবে। যেমন হামাস অস্ত্র মুক্ত হবে সেটা কিন্তু তারা মেনে নেয়নি, তবে তারা এটা মেনে নিয়েছে যে গাজার শাসন থেকে তারা তারা অংশগ্রহণ আর করবে না, মানে গাজার শাসন তারা করবে না। একটা অন্তর্বর্তীকালীন টেকনিক্যাল ফিলিস্তিনি গভর্নমেন্ট শাসন করলে এটার ব্যাপারে তাদের কোনো আপত্তি থাকবে না। সেক্ষেত্রে আমরা এখন দেখতে যে পারবো চুক্তি যুদ্ধ হলো এবং পর্বটা এর কিভাবে হচ্ছে। মাধ্যমে তো যুদ্ধবিরতি চলছে এবং যুদ্ধবিরতিও হলো, বন্দিও বিনিময় হলো, এছাড়া আসলে ফিলিস্তিনিরা কি পেল? কারণ দীর্ঘ 2 বছর ধরে তো সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, ধ্বংসযজ্ঞ চলেছে। না, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আজকে ইসরায়েলের একটা সবচেয়ে বেশি প্রচারিত মানে হিব্রু ভাষার পত্রিকা, তারা যেটা বলছে, এখানে নেতানিয়াহু গভর্নমেন্ট যে তিনটা লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধ শুরু করেছিল, এই তিনটার একটাও কিন্তু পূরণ হয়নি। এটা তাদের গোয়েন্দার যে একটা প্রতিবেদন, সেই প্রতিবেদনে এই বক্তব্যটা আসছে। যেমন কি কি শর্ত ছিল, একটা হচ্ছে কি হামাসকে নির্মূল করা, আসলে তো হামাস নির্মূল হয়নি। তারপরে জিম্মি যারা আছে তাদের মুক্ত করা, জিম্মিদের মুক্ত করা হয়েছে হামাসের সাথে একটা সমঝোতার মাধ্যমে, আর হামাসের সাথে চুক্তি হয়েছে, হামাস পরাজিত হয়নি। তো এই ধরনের যে প্রধান প্রধান দুই তিনটা যে শর্ত একটাও পূরণ হয়নি বলে ইসরায়েলিরাই বলছে। তো ফলে ঠিক একইভাবে ধরেন আমরা যদি হামাসের সাইড মনে করি, হামাসও তো পুরোপুরি গাজার সব মানুষকে পুরো পূর্ণ নিরাপত্তা দিতে পেরেছে এমন কিন্তু না। তাদের জীবন প্রায় 60-70 হাজার মানুষ মারা গেছে, পুরো একটা উপত্যকা ধ্বংস হয়ে গেছে। ফলে এখানে আসলে হার জিত যদি মানে মূল্যায়ন করা হয়, তাহলে এটা ঠিক পুরোপুরি কেউ হেরেছে কেউ জিতেছে এটা হয়তো বলা যাবে না। তবে এতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের রাষ্ট্রের যে অধিকার, এটি কিন্তু বিশ্ব স্বীকার করছিল না। এখন এমন একটা পরিস্থিতি আসছে, পুরো পশ্চিমা জগৎ যারা আসলে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করেছিল প্রধান, ব্রিটেন থেকে শুরু করে অনেক ইউরোপীয় শক্তি এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং একটা রাষ্ট্র হিসেবে তাদের আহ, টিকে থাকার অধিকারকে তারা স্বীকার করে নিয়েছে। এবং তাদের সার্বিকভাবে ঘুরে দাঁড়াতে নিশ্চয়ই দীর্ঘ সময় লাগবে। জনাব দীর্ঘ মাসুমুর সময়। রহমান খলিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।